সকলকে শুভেচ্ছা। ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসেই আমরা লড়াই করে অর্জন করেছি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করবার অধিকার। সেই বাংলায় আমরা কথা বলি এবং সেই বাংলা ভাষায় আমরা বিতর্ক করি। আর আমাদের ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ আয়োজিত ২৭ ধরনের বিতর্ক নিয়ে আলোচনার এই আয়োজন বাংলা বিতর্কের বিচিত্র ধারা নিয়ে। আমাদের আজকের আয়োজনের শুরুতেই আমরা শ্রদ্ধা জানাই আমাদের সেই ভাষা শহীদদের প্রতি। শুধু তাই নয়, ফেব্রুয়ারি ভালো লাগার মাস, ভালোবাসার মাস। প্রকৃতিতে যেমন ভালো লাগা, ভালোবাসার নতুন এক আবহ নেমে আসে, ঠিক সেই আবহ কিন্তু আমাদের হৃদয়ের ভেতরেও কাজ করে। আগামীকাল পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস, সবচাইতে বড় কথা। সবার প্রাণে প্রাণে ফাল্গুনের রং লাগুক এবং ভালোবাসা আমাদের সকলের জীবনকে আরো অনেক বেশি মহিমান্বিত করে তুলুক, সেই প্রত্যাশা রেখে আমি আয়শা সিদ্দিকা মনি শুরু করছি ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ আয়োজিত ২৭ ধরনের বিতর্ক নিয়ে আলোচনার আজকের পর্ব। প্রিয় দর্শক, আশা করি যারা আমাদেরকে দেখছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আজকের দিনটাও খুব দারুণ ছিল এবং আগামীকাল দারুণ একটি দিন, পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস। একসাথে আসলে দুটো দিনকেই আপনারা সেলিব্রেট করবেন, মন খুলে উদযাপন করবেন এবং জীবনের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটাকে অনুভব করবেন। তারই প্রাক্কালে আজ আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমরা যে বিতর্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সৃষ্টি স্রষ্টা বিতর্ক। বরাবরের মতোই আমাদের সঙ্গে আলোচনায় সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ এর সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি তারেক আজিজ ভাইয়া। তারেক আজিজ ভাইয়া আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই এবং সেই সাথে সাথে আপনাদেরকে আর কয়েকটা বিষয় বলে রাখি। আমাদের এই আয়োজন মূলত আপনাদেরই জন্য এবং আমরা চেষ্টা করি এই আয়োজনের মাধ্যমে বাংলা বিতর্কের অনেকগুলো ধারা রয়েছে তার সাথে আপনাদেরকে আসলে পরিচয় করিয়ে দিতে এবং সেটি আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা চেষ্টা করি এর মাধ্যমে বা আমাদের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে এর মাধ্যমে একজন বিতর্কের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই বিতর্কের প্রতি দক্ষতা তৈরি করা এবং বিতর্ককে আসলে জানা। মূলত এই জন্যই আমরা কাজ করে থাকি। আমাদের প্রতিটি পর্ব মূলত দুটি ভাগে বিভক্ত থাকে। প্রথম পর্বে আলোচনা এবং তার পরবর্তী পর্বে আপনাদের জন্য থাকে প্রশ্নোত্তর পর্ব। আমরা আলোচনা পর্বটি শুরু করব এবং যেটি শুরুতেই বলছিলাম, আলোচনা পর্বে আমাদের সাথে আছেন প্রিয় তারেক আজিজ ভাইয়া। তারেক আজিজ ভাইয়াকে আমরা যুক্ত করতে পেরেছি আমাদের সাথে। ভাইয়া কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার মাইক্রোফোনটা যদি অন করতেন ভাইয়া। জি, আমার মাইক্রোফোন অন করা আছে। আপনি কি শুনতে পাচ্ছেন এখন? আমরা উম, চেষ্টা করব তারেক আজিজ ভাইয়ার সাথে যুক্ত হবার। এখন কি শুনতে পাচ্ছেন? এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? হয়তোবা যান্ত্রিক ত্রুটির কারণে তারেক আজিজ ভাইয়া আজকে একটু সমস্যা হচ্ছে। তবে আমরা তারেক আজিজ ভাইয়াকে অনেক আহ একরকম বলবো যে তার কথা শুনবার জন্যই আমরা অনেকে অধীর অপেক্ষায় থাকি। আহ অনেকেই আসলে কমেন্টও করেন যে তারেক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে খুব দারুণ লাগে। তো আমরা তো একরকম অপেক্ষা আসলে ভাইয়ার জন্য করতেই পারি এবং আপনি কি যতক্ষণ এখন আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি ফাইনালি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমরা আসলে এটাই বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত ভাইয়াকে আসলে শুনতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিই। যেহেতু আপনারা এই আয়োজনের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের এই আয়োজনটি উপভোগ করছেন, আমি অবশ্যই বিশ্বাস করি আমরা আসলে
ভালোবাসাকে যেমন সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই, সেরকম আমাদের ভালো ভালো অনুভূতিগুলোকেও কিন্তু আমার পাশের মানুষজনের সঙ্গে শেয়ার করতে চাই। আর পাশের মানুষ বলতে যদি বলি, এই মুহূর্তে কিন্তু ফেসবুকে আপনার যারা বন্ধুরা রয়েছেন, আপনারা ফর হিউম্যানিটি ডে ফিচার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে কিন্তু এই মুহূর্তে লাইভ দেখছেন। এবং যেটা বলছিলাম যে ভালোবাসা যেমন আসলে আপনারা ছড়িয়ে দেন, ঠিক সেরকমই এইরকম সুন্দর আয়োজনকেও আপনারা আশা করি ছড়িয়ে দেবেন। বরাবরই আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমরাও চাইবো সবসময় আপনারা আমাদের সাথে এভাবেই থাকবেন এবং এই আয়োজনটি বরাবরের মতোই আজকেও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। জি ভাইয়া, কেমন আছেন বলুন? জি, ভালো আছি। আমি যতটুকু জানি আপনার শরীর খারাপ ছিল, আপনি নিশ্চয়ই এখন সুস্থ আছেন। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ এখন আসলে অনেকটাই সুস্থ। আর যেটা আমি বলি সবসময়, এই আয়োজনটাতে আসলে একরকম ভেতর থেকে সুস্থ হয়ে যাই। মানে প্রযুক্তি আজকের এই বিতর্কের একটা ব্যাকগ্রাউন্ড বা যদি বলি পরিকাঠামো তৈরি করে দিয়েছে, সৃষ্টি এবং স্রষ্টা। আজকে প্রযুক্তি যদি বলি যে একটা সৃষ্টি, আর স্রষ্টাতেই আমরাই মানুষ। একটু আগে কিন্তু আমি এই সৃষ্টির কাছে স্রষ্টা হিসেবে বাধাগ্রস্ত হয়েছি। আমি যতই চেষ্টা করছিলাম কথা বলতে, কিন্তু আমার সৃষ্টি আমাকে কথা বলতে দিচ্ছিল না। এই ফেসবুক আমরাই বানিয়েছি, টেকনোলজি আমরাই বানিয়েছি। এই যে কিছু জায়গা রয়েছে, দারুণ সৃষ্টি একটা যেভাবে তুলনা স্রষ্টাকে দিলেন মাঝে ভাইয়া। মাঝে সাহায্য করে, আবার স্রষ্টা মাঝে মাঝে সৃষ্টিকে সাহায্য বা বাধাগ্রস্ত করে, আজকে সেই উপলক্ষটা তৈরি করে দিয়েছে। আমি সত্যি কথা ইচ্ছে করে এই কাজটা করিনি, কিন্তু মানে প্রযুক্তি হয়তো বা বলেছে যে তারিক ভাই আজকে তো সৃষ্টি স্রষ্টা বিতর্ক, প্রযুক্তি নিয়েও যাতে একটু কথা হয়, আমরা নিশ্চয়ই সেই আলোচনাটাও আসবো। জি ভাইয়া, অবশ্যই আমরা আজকের আলোচনা শুরু করব ভাইয়া। আহ শুরুতেই একটু জানতে চাই, সৃষ্টি স্রষ্টা বিতর্ক আমি যদি বলি, আমি এই পর্যন্ত যতগুলো আসলে লাইভ করেছি বা আসলে বিতর্কের যতগুলো ধারা সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞান বলে, আহ নাম শুনেই আসলে মনে হচ্ছে বিতর্কের জায়গাটা একটু অন্যরকম ভাইয়া। একদমই চমৎকার। মানে আমি যদি বলি একটা চমৎকার জায়গা থেকে আপনি শুরু করেছেন। নামটা শুনে বোঝা যাচ্ছে কার মুখোমুখি কে। আহ, আহ, তার আগে আমি একটু সীমাবদ্ধতার কথা বলবো। আমরা এই সৃষ্টি স্রষ্টা বিতর্ক যখনই আলোচনা করি, এখন পর্যন্ত আমি যদি বলি 2020 সাল পর্যন্ত খুব বড় আঙ্গিকে সাহিত্যের বাইরে গিয়ে চিন্তা করা হয়নি। কিরকম এই সৃষ্টি, সবসময় সাহিত্যের মধ্যে যতগুলো চরিত্র ছিল তাদেরকে ধারণা করা হয়েছে, আর স্রষ্টা সাহিত্য যারা রচনা করেছেন, যদি ছোট্ট করে বলি হুমায়ুন আহমেদকে আমরা সবাই চিনি। তিনি কিছু চরিত্র সৃষ্টি করেছেন। এই সৃষ্টি স্রষ্টা বিতর্কে এতদিন হয়তোবা সেটাই সামনে চলে এসেছে, কোনো একজন সাহিত্যিকের নাম অথবা রচয়িতার নাম। কিন্তু আমরা যেটি যদি আমরা বলতে আমরা কয়েকজন যারা সৃষ্টি স্রষ্টা বিতর্কের সাথে যুক্ত, আমরা বিশ্বাস করতাম যে সৃষ্টি স্রষ্টা বিতর্ক এই সাহিত্যের বাইরে একটা বড় পরিসর রয়েছে, যেটাও আসলে এখানে উপস্থাপন হতে পারে। আমরা যখন আগাবো আমরা দেখবো যে কত চমৎকার আঙ্গিকে এই বিতর্কটা হতে পারতো। কিন্তু ওই যে যদি সত্যিকার অর্থে বলি যে সবাইকে দিয়ে তো আর তাজমহল তৈরি হয় না। সৃষ্টি স্রষ্টা বিতর্ক একটা তাজমহলের মতো, অনেক ভালোবাসা অনেক ত্যাগ তিতিক্ষা করে এটি তৈরি করতে হয়, অনেক পড়াশোনা করা, অনেক অনেক যদি বলি যে সম্পর্ক তৈরি করে সৃষ্টি স্রষ্টা বিতর্ক করতে হয়। আমি যদি সত্যিকার অর্থে স্রষ্টাকে আজকে স্মরণ করি আর সৃষ্টি যদি আমি হই, তাহলে এই দুইজন যখন সামনাসামনি হব আপনার, ভাবতে কেমন লাগছে না? মানে যিনি আপনাকে বানিয়েছেন তার মুখোমুখি আপনি, অথবা আপনি যাকে বানিয়েছেন তার মুখোমুখি আপনি। আপনাকে ছোট্ট করে যদি একটু সূচনাতে বলি যে আপনি যে ছোটবেলা যদি কখনো পুতুল খেলে থাকেন, আজকে যদি সেই পুতুলটাকে আমি সৃষ্টির জায়গায় দাঁড় করাই আর আপনাকে মনি আপুকে যদি আমি স্রষ্টার জায়গায় দাঁড় করাই, তাহলে এই পুতুলটা এসে হয়তো বা বলবে যে মনি আপু, মনি আম্মু তো আর ডাকবে হয়তোবা, যে তুমি আমাকে বানিয়েছিলা, তখন না অনেক কিছু ছিল না। আজকে তুমি যদি আমাকে বানাতা, তুমি অনেক আমাকে রেশমি চুড়ি দিতা, অনেক ফিতে দিতা, তুমি আমাকে একটা সুন্দর ঘর বানিয়ে দিতে। কিন্তু ওই ছোট্টবেলা তুমি আমাকে ওই নারিকেলের ছোবা দিয়ে চুল বানিয়ে দিয়েছো, আমাকে কলম দিয়ে গোল করে চোখ বানিয়ে দিয়েছো। আজকে থাকলে হয়তো বা তুমি আমাকে ছোট্ট চকলেট দিয়ে চোখ বানিয়ে দিতা, দুটা পপকর্ন দিয়ে কান বানিয়ে দিতা। এই জায়গাটা যদি একবার চিন্তা করেন যে আপনি যখন যাকে বানিয়েছেন, অথবা একটা সৃষ্টির জায়গায় যদি আপনি ডায়েরিকে দাঁড় করান, একটা ডায়েরি যেটা আপনি গত 10 বছরে লিখেছেন, সেই ডায়েরি এসে যদি আজকে আপনার সামনে কথা বলে যে তুমি যত ভালো কথা সবই লিখেছো কিন্তু আমার দুঃখের কথা তো কিছুই বলনি,
এই সৃষ্টি আমি, মানুষকে যে সব দেব তুমিই তো আমাকে লিখে দাওনি। এবং স্রষ্টা হয়তো বা বলতে পারতো যে না, আমি সেই সময় তোমাকে পুতুল এমন করে বানিয়েছি যাতে তুমি অনেক বেশি সেই সময় সুন্দর ছিলা। সেই সময় তো আর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা ছিল না পুতুলদের। আজকে হয়তো বা সেটা হয়েছে। আজকে হয়তো ফেসবুকের কল্যাণী মনিয়াপুর মতো অনেকগুলো পুতুল সামনে আসে বলে তুমি তোমাকে তুলনা করছো। কিন্তু সেই ছোট্টবেলার যখন তোমাকে বানিয়েছি তখন তো তুমি কোনো আপত্তি করোনি। হ্যাঁ, এই বিতর্কের সৌন্দর্য ওখানে। আমরা যদি বলি প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সৃষ্টির সাথে যুক্ত। আমি অন্যদিকে যাচ্ছি না, আপনারা অনেকে পরশক্তি বা মহাক্রম শক্তির সাথে তুলনা করা, আমি সেদিকে যাব না। কারণ স্রষ্টায় আমরা বিশ্বাস করি সবাই একজন আছেন যিনি অসীম। তাকে চ্যালেঞ্জ করবার মতো ক্ষমতা আমাদের নেই, কিন্তু এই ক্ষুদ্র আমরা স্রষ্টা আমাদের যেই ক্ষমতা দিয়েছেন তা দিয়ে আমরা যা বানিয়েছি সেটা যদি আমাদের মুখোমুখি হয়, কখনো চরিত্র হতে পারে, কখনো কোনো আবিষ্কার হতে পারে, কখনো একটা দারুণ, ছোট্ট দারুণ, ডায়েরি হতে দারুণ। পারে, সেটি আসলে যদি মুখোমুখি হয়, সেটি আসলে সৃষ্টি স্রষ্টা বিতর্ক। তবে এখানে এই বিতর্কে যেহেতু দুজনের মধ্যেই সম্পর্ক বিরাজমান, তবে এর বাইরেও সম্পর্ক নিয়ে বিতর্ক করা যেতে পারে। আমরা যখন আগাবো তখন আপনার সাথে সেই আলোচনাটা হব। আপনি নিশ্চয়ই একটু পরে প্রশ্ন করবেন, ভাইয়া এই বিতর্কের জন্ম কখন হয়েছে। আমি কিছুটা আপনার প্রশ্ন প্রশ্ন আউট করে দিচ্ছি। আহ, নব্বইয়ের দশকে বাংলাদেশে সৃষ্টি স্রষ্টা বিতর্ক, আমি যদি বলি হিমালয়ের চূড়াতে ছিল। তখন বিতর্ক বলতে যদি যদি বলেন যে জুটি বিতর্ক এবং সৃষ্টি স্রষ্টা বিতর্ক দুটা অন্য মাত্রায় গিয়েছিল, যেটি আমরা ধরে রাখতে পারিনি। আমরা এই সীমাবদ্ধতা আমরা মেনে নিচ্ছি। আমরা যখন নব্বইয়ের দশকে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে প্রবেশ করি, এরপরে আমরা 95, হ্যাঁ 95, 2000 সালের দিকেও শুনেছি যে এই বিতর্ক খুব ভালো হয়েছে। কিন্তু 2003-4-এর পরে আসলে এই বিতর্ককে খুব বেশি চর্চা আমরা করিনি। চর্চা না করলে যেটি হয়, এক ধরনের ভীতি জন্ম হয় এবং ভালোবাসা তো দিন দিন কমেই, যাকে আমি খুব বেশি দিন দেখি না তার প্রতি তো ভালোবাসা কমবেই। এই অযত্নে অবহেলায় আজকের এই ভালোবাসার তাজমহলটি হয়তোবা আহ শহরের ধুলোতে ঢেকে গিয়েছে। কিন্তু নিশ্চয়ই আপনাদের মতো কেউ এসে সেই ধুলো আবিষ্কার করবে, তার ভিতর থেকে রত্নকে উদ্ঘাটন করবে। দারুণ ভাবে বললেন ভাইয়া, আমরাও সেই আশায় থাকলাম। এবং আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে ভাইয়া, সৃষ্টি স্রষ্টা বিতর্ক কি আসলে সনাতনী ধারার বিতর্ক কিনা? দু ধারাতেই করতে পারবেন। এটি প্রদর্শনীমূলক বিতর্ক। প্রথম কথা, প্রদর্শনীমূলক বিতর্ক তো যদি বলি প্রদর্শনের জন্য, আমরা দেখেছি যে শুরুতে এটি ছিল একদম সনাতনী ধারার, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে সনাতনী ধারায় তো স্রষ্টা যখন বক্তব্য রাখছে তখন সৃষ্টি প্রশ্ন করতে পারছে না, তখন আসলে যেটি হলো যে কিছুটা সংমিশ্রণ ধারণ, মানে সংমিশ্রিত অবস্থায় এসেছে। আহ, তখন কিছুটা সনাতনী ধারা এবং কিছুটা সংসদীয় রীতিতে পয়েন্ট অফ ইনফরমেশনের মতোই, তবে অত অত নিয়ম কানুন মেনে না, যেহেতু এটি প্রদর্শনীমূলক মূলক বিতর্ক। আনন্দ দেবার জন্য যতটুকু প্রশ্ন না করলে না, বা যতটুকু প্রশ্ন করলে অন্যরা বিরক্ত হবে না, ততটুকুই আসলে অনুমোদিত হয়েছে। আমরা বলতে পারি এটি সনাতনী ধারারই মূলত বিতর্ক। আচ্ছা আচ্ছা ভাইয়া, অনেকটা কি প্ল্যান চেট বিতর্কের মতো এটা হয়? আহ কিছুটা প্ল্যানচেট তো আপু, আপনি জানেন যে চরিত্রগুলোকে সামনে আসতে দেয়া হয় না। হুম, হুম, হুম। চরিত্র কিছুটা অন্ধকারে আধো আলোতে থাকে। হ্যাঁ, দেখতে একটু ভয় দেখাতে হবে, ওঝা যখন আসবে একটু ভয় দেখাবে, কিন্তু সৃষ্টি স্রষ্টা বিতর্কে না, দুজনই সামনে আসে। তবে এই ক্ষেত্রে যেটি আপনি বলতে পারেন, এই চরিত্রগুলো, যেমন যদি কেউ হুমায়ুন আহমেদ হয়, যেহেতু খুব পরিচিত মুখ এর জন্যই বলছি, হুমায়ুন আহমেদ হয় তাহলে হুমায়ুন আহমেদের মতো একটু চশমা পরবেন, ওনার মতো একটু কথা বলবার চেষ্টা করবেন। আর যদি হিমু আসে তাহলে নিশ্চয়ই আপনি বলবেন হলুদ পাঞ্জাবি পরে আসতে হবে তাকে। অবশ্যই। হ্যাঁ, আবার যদি আমরা তুলনা করি যে সত্যজিৎ রায় এক পাশে বসে আছেন, আরেক দিকে ফেলুদা, তাহলে ফেলুদাও কিন্তু একটা ছোটখাটো রকমের পাঞ্জাবি পরবেন, খুব লম্বাটে না, লম্বা হতে হবে তাকে, তার কথা বলবার মধ্যে একটা গাম্ভীর্য থাকবে, আমরা জানি। এছাড়া যদি অন্য চরিত্র বলি, যেমন যদি আলফ্রেড নোবেলকে একদিকে দাঁড় করান, আরেকদিকে ডিনামাইটকে দাঁড় করান, তাহলে ডিনামাইট চরিত্রে যিনি আসবেন তিনি ডিনামাইটের মতো কিছু একটা পরে আসবেন। আহা। তাহলে যেটি হয় সেটি হচ্ছে যে যেই চরিত্রটি এখানে সামনে আসবে, আপনি রাজা প্রজাদের তুলনা করতে পারেন। রাজা যখন সামনে আসবে, রাজাকে দেখলেই একটু বোঝা যাবে, তার মানে স্রষ্টা যখন সামনে আসবে
স্রষ্টাকে একটু দেখলেই বুঝবো এই সমরেশ মজুমদারকে দেখা যাচ্ছে, আর ওই পাশে কি অর্ক, অথবা সেই সময়কার যদি বলি যে সেই সময়ের আমাদের রবীন্দ্রনাথকে যদি সামনে নিয়ে আসি, সামনে হৈমন্তী চলে আসবে, তাহলে হৈমন্তীকে ওই সময়কার একটা গেস্টার প্রসার দিতে হবে। প্ল্যানচেট বিতর্কের মতোই আত্মাগুলো নামে না, কিন্তু চরিত্রগুলোকে ধারণ করতে হয়। আপনি এক এক অর্থে ঠিকই বলেছেন, কিন্তু চরিত্রগুলো দৃশ্যমান। অর্থাৎ ভাইয়া আমরা যদি এটা বলি, আহ দুটো বিষয় এখানে মূলত আমার কাছে মনে হলো। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে ভাইয়া, সাহিত্যে আমাদের অনেকগুলো চরিত্র রয়েছে। এবং আমি যদি সাহিত্যের কথাও যদি মানে এক সাইডে রেখে আমি যদি বলি, আহ বিশ্বের মানব সভ্যতার কিছু কিছু আবিষ্কার বা কিছু কিছু সৃষ্টি একরকম মাইল ফলক রচনা করেছে। কিন্তু সেই জায়গাটাও কিন্তু ভাইয়া একরকম বিতর্কের অঙ্গনের বাইরে নয়। সেই জায়গাটা যদি আমরা তুলে ধরতে পারি এই বিতর্কের মাধ্যমে, ব্যাপারটা কিন্তু দারুণ হয়। এবং দ্বিতীয়ত যে কথাটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, সেটা হচ্ছে যেহেতু আপনি বললেন যে একটা গেট আপের ব্যাপার থাকে, এখানে বাহ্যিক একটা ব্যাপার থাকে, অর্থাৎ সেখান থেকে আমি যদি চিন্তা করি এই বিতর্কটা একেবারেই আহ আহ নেহায়েত প্রদর্শনীর জন্য আসলে এই বিতর্কটার বাহ্যিক যেই সংস্করণটা, সেই সংস্করণটা করা হয়। তবে তার ভিতরেও কিন্তু বিতর্কের কিছু এলিমেন্ট থাকে, এবং সেজন্যই আসলে এটা বিতর্ক। এবং আমি একরকম বলবো যে সেইখানেই আসলে এই বিতর্কের একটা সৌন্দর্য কাজ করে কিনা। আপনি সারসংক্ষেপে 10-এ 10 পেয়েছেন। আপনি চমৎকার করে আমার কথাগুলোই গুছিয়ে বলেছেন। তবে ভাইয়া এই একটি কথা বলবো, এই বিতর্ক করতে গেলে ওই চরিত্রকে নিজের মানে নিজের মধ্যে ওই চরিত্রকে ধারণ ধারণ করতে করতে হবে, অথবা ওই চরিত্রের মধ্যে ঢুকে যেতে হবে। আপনি আয়শা সিদ্দিকা মনি যখন হৈমন্তীর চরিত্রে যাবেন, আপনি যেই হন হৈমন্তীর মতো করেই কথা বলতে হবে। রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে আপনি অভিযোগ করছেন, তার মানে তো জানতে হবে আপনি কি অভিযোগ করছেন। অথবা ডিনামাইট হয়ে আপনি যখন কথা বলছেন আলফ্রেড নোবেলের সামনে, তখন ডিনামাইটের পুরো ইতিহাসটাই জানতে হবে। এবং আলফ্রেড নোবেলকেও জানতে হবে কেন আপনি ডিনামাইট আবিষ্কার করেছেন, এখন কি অবস্থা, হাল হতিকা সবই জানতে হবে। যেটি বলা, এই বিতর্কে একদম আত্মস্থ করতে হবে চরিত্রকে, অথবা চরিত্রের মধ্যে আমরা যেটা বলি চরিত্রের মধ্যে ঢুকে যেতে হবে। এটি করবার জন্য যেটি হয় মানে পড়াশোনা করতে হয়। এই কারণে আমরা যদি সত্যিকার অর্থে বলি, আমরা তো ইদানিং কালে মন্তব্য পড়ে মন্তব্য করি, মূল লেখা পড়ে মন্তব্য করি না। আমি আমারই সমালোচনা করছি। মূল লেখা বা এখন বই পড়ার, যেহেতু আমরা বলি যে সময়ের চাহিদাই হয়তো বা কমে গিয়েছে, আমি জানি না, এখনো বই ধরলে আমার অনেক ভালো লাগে। বই পড়লে অনেক বেশি মনে হয় যে না, আত্মার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। যেহেতু এই সময়ে এই একটি সীমাবদ্ধতা তৈরি হয়েছে, এই কারণে হয়তো বা এই ধরনের বিতর্কই কম। নয়তো বা এক সময় আমরা দেখেছি মেহেদী ভাই বিতর্ক করতেন, রাজীব সরকারকে আপনারা অনেকেই চিনেন, অসাধারণ সব চরিত্র ওনারা সামনে নিয়ে আসতেন। এবং রবীন্দ্রনাথের চরিত্র যখন করতেন, আমার মনে হতো যে এই আধুনিক রবীন্দ্রনাথ মনে হয় দাঁড়িয়েছেন, এরকমই মনে হয়। সেটাই ভাই, আমরাও আশা করব আসলে আহ সেই যে বিতর্কের একটা ফ্লেভার, মানে ফাগুন যেমন আসলে নতুন একটা চেঞ্জ নিয়ে আসে, নতুন একটা রেভলিউশন নিয়ে আসে, নতুন একটা ফ্লেভার নিয়ে আসে। আমরা চাইবো আসলে এই আয়োজনের মাধ্যমে আসলে এই বিতর্কের ধারাগুলোতে নতুন নতুন এক একটা ফ্লেভার আসুক ভাইয়া। জি। তবে যেটি হচ্ছে যে এই বিতর্কে একটু আগে তো আমরা আলোচনা করছিলাম কিছুটা সীমাবদ্ধতা, অভাব, অভিযোগ, এর বাইরেও কিন্তু জনপ্রিয়তা নিয়ে কথা হবে। যেমন সৃষ্টি অথবা স্রষ্টা বলতেই পারে যে তোমার চরিত্রকে আমি বানিয়েছি, কিন্তু দেখো আমি আজও কত মহান। অথবা চরিত্র বলতে পারে যে আমি যদি আজকে টম এন্ড জেরি না হতাম, তুমি আমাকে কে বানিয়েছো তোমাকে কেউ জানতোই না। টম এন্ড জেরি আজকে জনপ্রিয় হয়েছে বলেই আজকে তোমাকে সবাই চিনে। একদম সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে আমি যদি জিজ্ঞাসা করি যে টম এন্ড জেরি কে বানিয়েছে, আমরা কিন্তু একটু বিপদেই পড়বো। উইলিয়াম হান্নাকে আমরা খুব বেশি চিনি না। চরিত্র বলতে পারে, টম এন্ড জেরি বলতে পারে তোমার জন্য আজকে আমাকে খুঁজে সবাই বেরিয়েছে। আমরা হয়তো বা লিওনার্দো দা ভিঞ্চিকে চিনি মোনালিসার জন্য। সত্যিকার অর্থে তাই, মোনালিসা এত বেশি নাম সামনে এসেছে। কিন্তু আবার যদি বলি যে হুমায়ুন আহমেদকে কিন্তু আমরা ব্যক্তি মানুষ হিসেবে, স্রষ্টা হিসেবে অনেকেই চিনি। সেই সময় যদি বলি নান্দাইলের ইউনুস, সেই 90-এর দশকের একটা কানকাটা চরিত্র, আপনারা জানেন,
সেই সময়কার খুব দুর্ধর্ষ ডাকাতের চরিত্র অভিনয় করতেন আসাদুজ্জামান নূর। খুব মনকার একটি চরিত্র ছিল। বাকের ভাই নিশ্চয়ই আপনারা সবাই জানেন, কোথাও কেউ নেই। তাহলে হুমায়ুন আহমেদ মাঝে মাঝে ওই চরিত্রের চেয়ে বড় হয়ে ওঠেন। তো যেটি বলছিলাম যে মাঝে মাঝে মহত্ব নিয়ে কথা হবে এই বিতর্কে, মাঝে মাঝে সংকীর্ণতা নিয়ে কথা হবে, মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে কথা হবে, যেটি পুতুলের উদাহরণ দিয়ে বলছিলাম। সাহসিকতা নিয়ে কথা হবে। মাঝে মাঝে দেখবেন যে অনেক, যদি বলি জীবনানন্দ দাশ, অনেকে বলছেন যে উনি কিভাবে মারা গিয়েছেন আমরা জানি না, অনেকে আত্মহত্যার কথা বলেছেন। আহ আবার অনেক বড় বড় লেখক আছেন যারা নিজেকে আসলে শেষ করে দিয়েছেন। সেই ক্ষেত্রে ওনার চরিত্রগুলো যদি এখনো বেঁচে থাকে, তাহলে চরিত্রগুলো আজকে সামনে এসে বলবে যে না, তুমি আমাকে বানিয়েছো শক্তিশালী করে, কিন্তু দেখো তুমি কিন্তু হয়তোবা তোমার কাছে আত্মসমর্পণ করেছো। তো আমি চরিত্র কখনো আত্মসমর্পণ করিনি, আমি তোমার চেয়ে অনেক বেশি মহান, উদার। এই চমৎকার জায়গাগুলো সামনে চলে আসবে কেবলমাত্র সংকীর্তন, সংকীর্তন, সংকীর্ণ, আমি উচ্চারণই করতে পারছি না, সংকীর্ণ। সংকীর্ণতা, সংকীর্ণতা নয়, জনপ্রিয়তা, সাহসিকতা, উদারতা, অপূর্ণতা ইত্যাদি নিয়ে কথা হবে কবিতা। এবং ভাইয়া এর মাধ্যমে আমাদের ভাবনার যে জগৎটা সেটা কিন্তু আরো অনেক বেশি বিস্তৃত হবে। তার কারণ আমরা নর্মালি, আমি এখনকার কথা যদি বলি, এখন আমি যেই বইটা পড়ছি কারেন্ট, সেটা হচ্ছে সাতকাহন। তো আমি বইটা পড়ছি এবং পড়ার পরে দেখছি ওই মানুষটার জীবনে এই এই ঘটনাবলী হচ্ছে। আমার কেন যেন মাঝে মধ্যে মনে হতো, আচ্ছা ঠিক আছে, আমি যদি রাইটার হতাম, আমি হয়তোবা ওর লাইফের এই মোড়টা এভাবে না ঘুরিয়ে আর কয়েকদিন পরে আমি অন্যভাবে ঘোরাতাম। সো আমার এই যে ধারণার জায়গা থেকে আমার চিন্তার একটা বিস্তৃতি হচ্ছে, সেটার একটা প্রতিফলন কিন্তু ভাই আমরা বোধহয় এই বিতর্কে ঘটাতে পারি। একদমই ঠিক বলেছেন আপনি, দীপাকে মনে করিয়ে দিয়েছেন। সেই সময়ের দীপাকে মানে আমি যে কিভাবে খুঁজেছি আমি আমি বলতে পারবো না। মানে মনে হতো যে সকালবেলা যেই বকুলতলায় যাবে তাকেই আমি ভালোবাসবো, কোনো মূল্যহীন এই এই ভালোবাসা। এবং খালি দোয়া করতাম যে পাশের যিনি একজন কাকিমা ছিলেন উনি যাতে না আসেন সকালবেলা বকুলতলায়, কারণ সেই হবে আমার দীপা। কিন্তু দিব্যি উনি আসতেন, কারণ সকালবেলা সনাতন ধর্মের ওনারাই আমাদের আগে ওঠেন এবং বকুলতলায় আমাদের কল ছিল, উনি যেতেন। আপনি চমৎকার বলেছেন যে ওই সময় যদি সমরেশ মজুমদার আজকের সমরেশ মজুমদার হতো, দীপাকে হয়তো বা অনেক আধুনিক করে তৈরি করতেন। রবীন্দ্রনাথ যদি আজকে হৈমন্তীকে বানাতেন হয়তো বা অনেক বেশি ক্ষমতায়িত করতেন। হয়তো বা আমাদের প্রধানমন্ত্রী বলতেন যে সমরেশ মজুমদার আপনি দীপাকে আরো শক্তিশালী করেন। নয়তো বা নারীদেরকে দুর্বল মনে হবে, হয়তো বা বেগম রোকেয়া সামনে আসলে হয়তো বা আরো প্রশ্ন সম্মুখীন হতো। আপনি চমৎকার বলেছেন। ওই চরিত্রগুলোকে এই আধুনিক মঞ্চে দাঁড় করিয়ে আধুনিকতার সাথে সেই চরিত্র এবং স্রষ্টার তুলনামূলক একটা আলোচনা হতেই পারে। মানে অনেক সময় যেটি হয়, আপনি যেটি বলেছেন একটু আগে, ঐতিহাসিক কিছু চরিত্র, সেটি চরিত্রও হতে পারে, আবিষ্কারও হতে পারে, সবই আজ এই বিতর্কের মাধ্যমে সামনে আনে। এবং যদি আমাকে বলেন যে সৃষ্টি স্রষ্টা বিতর্কের আবিষ্কারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ওই ঐতিহাসিক চরিত্রগুলোকে ওই ঘটনার সামনে আসলে দাঁড় করানো, তার স্রষ্টার সামনে, রচয়িতার সামনে দাঁড় করানো। অন্য কোনো বিতর্কে খুব বেশি এরকম হয় না, প্লাঞ্চেট বিতর্কে কেবল চরিত্রই আসে। দারুণ ভাবে বললেন ভাইয়া। আমার বোধহয় যারা আজকের আয়োজনটা দেখছেন তারা আসলে আহ একরকম চিন্তা ভাবনা করছেন, আচ্ছা এরা তো শুধু কথাবার্তা বলে যাচ্ছে, এই যে, বিতর্কের জায়গাটা কোথায়, বিতর্কের ফরম্যাট টরম্যাট কোথায়। তো আমার মনে হুম, হয় এবার একটু ওইদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত ভাইয়া। জি, আমরা আমি আমি ডিরেক্ট একমত। শুরু করি আমি ভাই। বরাবরের মতোই প্রেজেন্টেশন নিয়ে প্রস্তুত আছি। আপনি দেখতে পেলে আমাকে যা বলবেন, আমরা একটু প্রেজেন্টেশন ধরে আগে, এবং আপনি বরাবর যেটি আমাকে সাহায্য করেন, প্রেজেন্টেশনের মধ্যে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। জি ধন্যবাদ। ভাই। এবং তার পাশাপাশি যারা আজকের এই আয়োজন দেখছেন তাদেরকেও বলে রাখি, শুধু আমি না, অফকোর্স আপনারাও কিন্তু আপনাদের প্রশ্ন জানাতে পারেন কমেন্ট বক্সে। সুতরাং কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো অফকোর্স করবেন। এবং এই আলোচনার পর্বের শেষে, অর্থাৎ এই প্রেজেন্টেশনটার শেষে, আমরা কিন্তু প্রশ্নোত্তর পর্ব রাখছি, যেটি আমাদের বরাবরই থাকে। এবং সেই প্রশ্নোত্তর পর্বে কিন্তু তারেক ভাইয়া আপনাদেরই প্রশ্নের উত্তরগুলো নিয়ে হাজির হন। সুতরাং প্রশ্ন করতে থাকুন এবং আহ আজকের এই লাইভটি যত দ্রুত সম্ভব শেয়ার করে দিন। আহ আমি আসলে যদি নিজের কথা বলি, আমার খুবই ভালো লাগছে আজকের এই আয়োজনে। কারণ
শুরুতেই আমরা এতগুলো কথা বলে ফেললাম, একরকম শুরুতেই আমরা হুট করে একটা প্রেজেন্টেশন স্টার্ট করে দিই, কিন্তু আজকে কিন্তু কথার পেছনে আসলে বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেল, এবং আমার কথা যদি বলি, দারুণ কাটছে সময়টা। আশা করি তারেক ভাইয়ারও সেরকম লাগছে। আপনাদের তো বোধহয় লাগছেই। সেজন্যই আশা করছি পুরোটা আয়োজন জুড়েই আপনারা আমাদের সাথে থাকবেন এবং অফকোর্স প্রশ্ন করবেন, যেটার উত্তর দিয়ে আমরা আজকে তারেক ভাইকে প্রশ্নবিদ্ধ করব। ভাইয়া শুরু করি, আমি দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আজকে 13 তারিখ, খুব চমৎকার একটি দিন, সৃষ্টি স্রষ্টা বিতর্ক। পঞ্চম পর্বে আমরা আছি। আগামী পর্বে প্রতিবাদী বিতর্ক, আরেকটি নতুন আবিষ্কার, সেটি নিয়ে কথা হবে। যেটি বলা হচ্ছিল সৃষ্টি স্রষ্টা বিতর্ক, মূলত যদি বলি প্রদর্শনীমূলক বিতর্ক। একটু আগে এই আলোচনাগুলো হয়ে গিয়েছে, এখানে আর যাব না। তবে যেটি প্রাসঙ্গিকতার আলোচনায় সৃষ্টি এবং স্রষ্টা, এই দুটির বাইরে অনেক ক্ষেত্রে যেটি হয়, যদি বলি যে 5 থেকে 6টি চরিত্র যেহেতু থাকে, তার মানে যদি এই পাশে চরিত্র থাকে ও পাশে স্রষ্টা থাকে, তার মানে 12 জন হতে পারে, 6 জন হতে পারে, 3 জন, 4 জন হতে পারে। মাঝে মাঝে এই দুটি চরিত্রের মধ্যে তুলনা হয়। যদি বলি যে হুমায়ুন আহমেদ আরেকদিকে হিমু, একদিকে সমরেশ মজুমদার, আরেকদিকে দীপা। দীপা এবং সমরেশ যখন আলোচনা করবেন, তখন মাঝে মাঝে হুমায়ুন আহমেদের সাথে বা হিমুর সাথে তুলনামূলক আলোচনায় যেতে পারে। সেটি খুব, যদি আপনি খুব আধুনিক মনা হন, তাহলে এই বিতর্কটি সেটি করতেই পারে, এতে কোনো বাধা ধরার নিয়ম নেই। আহ যেটি আমরা বলছিলাম যে এই বিতর্কে সম্পর্ক, দ্বন্দ্ব, সীমাবদ্ধতা, মহিমা, উদারতা ইত্যাদি বিষয়গুলোকে প্রাধান্য পাবে। বিষয়ের নির্বাচনের ক্ষেত্রে দেখবেন যে কিছুটা প্রতিযোগিতার একটা অংশ সামনে চলে আসে। আমরা একটু পরে কয়েকটি বিষয় দেখব। সৃষ্টি স্রষ্টা বিতর্কে আমরা শুরুতেই যেটি বলেছিলাম, কেবলমাত্র সাহিত্যের মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে ঐতিহাসিক বিভিন্ন চরিত্র নিয়ে আমাদের কথা হতে পারে। তবে যেটি হচ্ছে যে আপনাদের সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হল, সেটি আসলে কখন হয়েছিল আমরা জানি না। ডিনামাইট এবং আলফ্রেড নোবেল, টেলিফোন এবং আলেকজান্ডার গ্রাহাম বেল, মাইক্রোসফট এবং বিল গেটস, ফেসবুক এবং মার্ক জাকারবার্গ, এই 4টি আবিষ্কার এবং তার উদ্ভাবকদের নিয়ে একসময় একটি আয়োজন করেছিলেন। সময়টি আমরা খুঁজে পাইনি, কিন্তু তার ইতিহাসটি আমরা জানতে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের কাছে আমরা ঋণী। এবং এক সময় আমরা এটিও জানতে পেরেছিলাম যে বুয়েট বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা একটি বড় আঙ্গিকে সৃষ্টি স্রষ্টা বিতর্কের আয়োজন করতে যাচ্ছিল, যেটি প্রযুক্তি নির্ভর সৃষ্টি স্রষ্টা বিতর্ক। সেটির আঙ্গিক কেমন সেটি আমরা হয়তো পরে দেখবো, কিন্তু আমরা যে পরে জানতে পেরেছি যে এই আয়োজনটি আসলে শেষ পর্যন্ত সফল হয়নি বা আয়োজন করতে পারেননি, কিন্তু ইতিহাসে SM হলের নামটি রয়ে গিয়েছে। আহ চিকিৎসা বিজ্ঞান নিয়েও কিন্তু এই সৃষ্টি স্রষ্টা বিতর্ক হতে পারে, প্রযুক্তি নিয়ে হতে পারে, যেটি আমরা আমরা এর আগেও একবার আলোচনা করবার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে উদ্ভাবক সামনে আসবে, যিনি আসলে এটাকে উদ্ভাবন করছেন, আর যেই জিনিসটিকে আবিষ্কার করা হয়েছে সেটি আসলে সামনে চলে আসবে। এইটি নিয়ে আসলে মূলত যদি বলি এই বিতর্কটি এইভাবে সামনে এগোয়। যদি একটু রীতিনীতি নিয়ে কথা বলতে থাকি, মনি আপু নিশ্চয়ই যদি কোনো প্রশ্ন থাকে আমাকে থামিয়ে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। একজন সভাপতি থাকতে হয়, তবে এই ক্ষেত্রে সভাপতিকে অত্যন্ত বিজ্ঞ হতে হয়, কারণ ওই চরিত্রটি এবং সৃষ্টি দুটি সম্বন্ধেই তাকে পুরোপুরি আসলে সজাগ থাকতে হয় এবং জানতে হয়। এছাড়া যদি বলি যে এই বিতর্কে আহ চরিত্রকে সভাপতির ডান পাশে বসানো হয়, কারণ চরিত্রগুলো আগে বিতর্ক করে, আর বাম পাশে স্রষ্টারা বসেন বা রচয়িতারা বসেন। এভাবে বিতর্কটি আগায়। যেটি একটু আগে বলা হচ্ছিল, সনাতনী ধারাই আপনি নিজ আসনে দাঁড়িয়ে বিতর্ক করতে পারেন, এটি যদি বলি সংসদীয় কিছুটা পদ্ধতি। নিজ দাঁড়িয়ে, আবার অনেক সময় মঞ্চও থাকে। প্রত্যেক বক্তা সাধারণত 5 থেকে 6 মিনিট সময় পান। সাধারণত আমরা 5 মিনিটই দেখি, তবে চরিত্র যদি বেশি হয় সেটি 4 মিনিটও হতে পারে। আমরা সাধারণত এখানে 5-6টি চরিত্রের বেশি দেখি না, 6টি চরিত্র বা 8টি চরিত্র সর্বোচ্চ আমরা দেখেছি। যুক্তি খণ্ডন পর্ব যদি বলি, এটি যেহেতু যদি বলি ধারাবাহিক বিতর্ক, এবং এখানে আসলে সৃষ্টি স্রষ্টা মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে পারেন, এই কারণে আমরা যুক্তি খণ্ডন পর্ব এটি আলাদা রাখি না। এবং প্রদর্শনী মূলক বিতর্কে আপনারা জানেন যুক্তি খণ্ডন পর্ব আলাদা করে থাকে না, এটার মধ্যেই
অন্তর্নিহিতভাবে অন্তর্ভুক্ত থাকে। সেই ক্ষেত্রে চরিত্রগুলো এক একজন যখন বক্তব্য রাখবে, স্রষ্টা তার খণ্ডন করতে পারে। একটি সীমাবদ্ধতা তো রয়েছে, যিনি আগে বক্তব্য রাখবেন তিনি আসলে বক্তব্য খণ্ডন করার সুযোগটি কম পান, এটি আসলে সত্য। সেই ক্ষেত্রে চরিত্র যিনি বানিয়েছেন অথবা রচয়িতা তিনি একটু বেশি সময় পান। তবে আমরা যেটি বলেছি, যেহেতু প্রদর্শনী ও বিতর্ক দুটি থেকে বা তিনটি, এর বেশি আসলে প্রশ্ন না করাটাই ভালো। তাহলে ওই বিতর্কের যদি বলি যে একটু মানে সমস্যায় দেখা দেয়, মানে জনপ্রিয়তার জায়গায় দেখা গেছে অনেক বেশি প্রশ্ন নিয়ে খেলা করতে না পারলে বিতর্কের মাধুর্য একটু নষ্ট হয়। মূল্যায়ন, মূল্যায়নটি হয় চমৎকার। দর্শকদের কাছে আসলে সভাপতি জানতে চান কেমন হচ্ছে বিতর্ক, কেমন হয়েছে বিতর্ক, কোন দল বিজয়ী হলো, সৃষ্টি না স্রষ্টা। তবে এটি সামগ্রিক মূল্যায়ন হয়। স্রষ্টারা যদি তিনজন থাকেন আর সৃষ্টি যদি তিনজন থাকেন, তাহলে সামগ্রিকভাবে মূল্যায়ন হবে, হয় সৃষ্টি জয়ী হয়েছে অথবা স্রষ্টা। এতে খুব বেশি কিছু যায় আসে না। তারপরে যদি একক মূল্যায়ন করতেই বলা হয়, তাহলে কয়েকটি বিষয়কে বিবেচনা করা হয়। চরিত্রগুলোর উপস্থাপনায় ঐতিহাসিকতার ছোঁয়া কতটুকু ছিল, পারস্পরিক সম্পর্ক স্থাপনে কতটুকু যথার্থতা ছিল, চরিত্র বা ব্যক্তিত্বের সঠিক প্রকাশ পেয়েছে কিনা, চরিত্রের ঐতিহাসিক স্বভাব, আচরণ, প্রকাশভঙ্গি বা প্রতিফলন ঘটেছে কিনা। একটু আগে যেটি বলছিলাম যে যিনি আসবেন তাকে ওই একটু অবয়বটি দেয়া। চরিত্রগুলো উপস্থাপনায় নতুনত্ব বা নতুন আবিষ্কার করেছেন কিনা। হয়তোবা যিনি লিখে গিয়েছেন তিনি হয়তোবা যা বলেননি, চরিত্রে নতুন করে সেটি নতুন কিছু বলেন, এটি হতে পারে। আর বাচনভঙ্গি এবং প্রকাশভঙ্গি দুটো তো এখানে রয়েছে। আমরা যদি একটু নমুনা দেখি যে সাহিত্য বা সংস্কৃতিকে কেন্দ্র করে যদি সৃষ্টি স্রষ্টা বিতর্ক হয়, তাহলে নমুনা বিষয় কেমন হতে পারে। এমন হয়। ভাই, নমুনায় জি আসার আগে ভাইয়া, কি আমি প্রশ্ন করতে পারি ভাইয়া? অবশ্যই ভাইয়া, অবশ্যই। জি ভাইয়া, আমার প্রশ্নটি হচ্ছে আহ এটি মূলত আসলে প্রীতি বিতর্কের মতো আসলে এটার ফলাফলের জায়গাটা হয় কিনা? হ্যাঁ, কিছুটা কিছুটা মানে এই ক্ষেত্রে আবার একটু দলীয় একটা অংশ রয়েছে। মানে এখানে তো স্রষ্টারা বিভিন্ন জন, সৃষ্টিও আবার বিভিন্ন। মূল্যায়ন হবে সামগ্রিক। দর্শকরাই বলবে হ্যাঁ, স্রষ্টারা জয়ী হলে আপনারা হা বলুন, আর সৃষ্টিটা জয়ী হলে আপনারা হা বলুন। তাহলে গোনা হবে কিছুটা সংসদের মতো কতজন ভোট দিচ্ছেন। তবে এতে আসলে খুব বেশি কিছু যায় আসে না, কারণ এই চরিত্রে যারা অংশগ্রহণ করেন সবাইকে কিছু আহ শুভেচ্ছা স্মারক প্রদান করতেই হয়। তারপরেও একটু জয় বিজয় হলে খারাপ কি? জি ভাইয়া, দারুণ বলেছেন ভাইয়া। হ্যাঁ, আমরা ভাইয়া পরবর্তী স্লাইডে যাই। আহ, যেটি বলছিলাম আমি, আবার স্লাইডটি একটু শেয়ারে যাই, তাহলে যারা দেখতে পাচ্ছেন বা স্ক্রিনশট নিতে চান তাদের জন্য একটু সুবিধা হবে। আহ নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। জি ভাইয়া, এখন দেখতে পাচ্ছি। জি, সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে যদি এই সৃষ্টি স্রষ্টা বিতর্ক হয়, তাহলে নমুনা বিষয় এমন হবে: আমি যদি হতাম তুমি, রচিতাম মোরে অন্য আমি। একটু আগে মনিয়াপুর কথায় উঠে আসছিল যে সমরেশ যেভাবে দীপাকে বানিয়েছে উনি একটু অন্যভাবে বানাতেন। তাহলে দীপা এসে এখানে কথা বলবে যে সমরেশ, তুমি আমাকে যে বানিয়েছো বা আপনি আমাকে যে বানিয়েছেন, আমি যদি তোমার জায়গায় থাকতাম অথবা হতাম, তাহলে আমি আমাকে আরেকটু সাজুগুজু অথবা আরেকটু তেজস্বী অথবা আরেকটু নরম যেটি হোক, আমি ওভাবে বানাতাম। তখন সমরেশ এসে কেন বানিয়েছে সেটি বলবে। দ্বিতীয় টপিক বিতর্কের বিষয়টি যদি দেখি, কাল যতই যাবে সৃষ্টি টিকে রবে। এখানে হয়তো বা বড় বড় চরিত্রগুলো এসে বলবে যে আমরাই টিকে থাকবো, স্রষ্টা টিকে থাকবে না, সৃষ্টি টিকে থাকবে। দীপাকেই সবাই মনে রাখবে, সমরেশকে সবাই মনে রাখবে না, হিমুকে এখনো রাস্তাঘাটে দেখা যায় অনেক ক্ষেত্রে। হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীতে আমরা অনেক সময় দেখি। কিন্তু হুমায়ুন আহমেদ চরিত্রটি বা অবয়বটি ধারণ করে কেউ হুমায়ুন আহমেদের ফুল দিতে গিয়েছে আমি এখন পর্যন্ত দেখিনি। তাহলে তো কিছুটা যদি বলি সৃষ্টি টিকে রয়েছে। আবার নোবেল, আমরা যদি আলফ্রেড নোবেলকে চিন্তা করি, হয়তোবা পুরস্কার বিতরণী নোবেল পুরস্কারের সময় ওনাকে স্মরণ করি। কিন্তু যদি বলি যে প্রত্যেক দিনই হয়তোবা কোনো একটি দুর্গত অঞ্চলে ডিনামাইট ফুটছে, মায়ের কোলে হয়তোবা শিশু রক্ত ঝরছে, অথবা বাবার বুক খালি হচ্ছে, অথবা সন্তান বাবা হারা হচ্ছে,
প্রত্যেকদিন এই ডিনামাইটের গল্প আমরা শুনি। আমরা যদি আহ আমরা দেখা যায় যে সৃষ্টি এবং স্রষ্টাকে আমরা আলাদা করে রিকগনাইজ করি। ম্যাক্সিমাম হ্যাঁ জি, ক্ষেত্রেই হয়তো বা দেখা যায় যে স্রষ্টাকেও আমরা চিনি। যেমন এই এই উদাহরণটা থেকে আমরা যদি বলি, আলফ্রেড নোবেলকে আমরা চিনি নোবেল পুরস্কারের জন্য, ডিনামাইটকে আমরা চিনি ইটসেলফ ডিনামাইটের জন্য। হুম, কখনো এই ভেতরের যে কানেকশনটা, অনেকে আসলে ওই কানেকশনটাকেও রিকগনাইজ করে না ভাইয়া। এটা হ্যাঁ কিন্তু একটা একদম ক্যাটাগরি। সত্যি বলেছেন, একদম সত্যি বলেছেন। আমরা একটু পরে প্রযুক্তিতে যাব, তো সেই সময় এই আলোচনাটা আসবে যে এই সৃষ্টি এসে আজকে প্রশ্ন করবে যে তুমি আমাকে যে বানিয়েছো, তুমি তো আমাকে বানিয়ে সর্বনাশ করেছো। তখন সৃষ্টি স্রষ্টার সামনে এসে বলবে যে না, আমি তো সেই পাহাড় ধ্বংস করে রাস্তা বানানোর জন্য আমি তোমাকে আবিষ্কার করেছিলাম। আম, সেই গভীর থেকে সম্পদ আহরণের জন্য তোমাকে আমি বানিয়েছিলাম, মানুষ মারার জন্য আমি তো তোমাকে বানাইনি। তো সেই জায়গাটি হয়তো বা সামনে আসবে এই বিতর্কের মাধ্যমে। আমরা যেটি বলছিলাম যে ঐতিহাসিক চরিত্রে আরো বিষয় আসতে পারে। আমায় কেন দাওনি তুমি তোমার সব উজাড় করে, অথবা আমায় কেন দাওনি তুমি তোমার সব শূন্য করে। আজকে আজকে হয়তো বা আহ, যদি বলি যে উম কোন একটা চরিত্র যদি রবীন্দ্রনাথকে সামনে নিয়ে আসি আর হৈমন্তীকে পাশে নিয়ে আসি, অথবা লাবণ্যকে পাশে নিয়ে আসি, তাহলে লাবণ্য হয়তোবা বলবে বা হৈমন্তী হয়তোবা বলবে যে রবীন্দ্রনাথ, তুমি তোমার আবেগজাত দিয়ে আমাকে কখনো সাজাওনি, তুমি সব সময় আমাকে সেই গরিবী চোখেই দেখেছো। আমিও যে একজন তেজস্বী হতে পারি, আমিও যে একজন জমিদার হতে পারি, সেই জায়গাটি তুমি আমাকে কখনো দেওনি। তুমি সবসময় আমাকে নতজানু বানিয়েছো। অপুর কাছে আমি সবসময় কেমন জানি প্রাণ ভিক্ষার মতো ভিক্ষা চেয়েছি। আমি তেজস্বী গলায় কথা বলতে পারিনি, আমি আমার দাবিগুলো তুলে ধরতে পারিনি, কেন তুমি আমাকে জোর দাওনি? তোমার মধ্যে কি কোনো সীমাবদ্ধতা ছিল? হয়তোবা সেই সময় রবীন্দ্রনাথ দাঁড়িয়ে বলবে যে হৈমন্তী, আজকে হয়তোবা তোমাকে বানালে আমি অন্যরকম করে বানাতাম। সেই সময় নারীদের আসলে জন্মের পরেই মেরে ফেলা হতো, সেই সময় আমি তোমাকে বাঁচিয়ে বড় করেছি, সেই সময় আমি তোমাকে পড়াশোনা করিয়েছি, অপুর বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছি। এইভাবে হয়তো এই বিতর্কটি আগাবে। আমরা যদি আরেকটু আগাই, না, যেটি বলছিলাম যে এই ক্ষেত্রে কি কি চরিত্র হতে পারে সাহিত্য এবং সংস্কৃতিকে কেন্দ্র করে। হৈমন্তী আসতে পারে সৃষ্টি হিসেবে, রবীন্দ্রনাথ স্রষ্টা হিসেবে আসতে পারে। একই সাথে আহ আমরা যদি এখানে হিমু চরিত্রকে দেখি, সৃষ্টি হিসেবে হুমায়ুন আহমেদ আসতে পারেন স্রষ্টা। বাকের ভাইয়ের চরিত্রে সৃষ্টি আসলে হুমায়ুন আহমেদের চরিত্রে স্রষ্টা। নান্দাইলের ইউনুস আমরা কথা বলছিলাম, এটি নিমফুল নাটকটা যদি কেউ দেখে থাকে তাহলে নান্দাইলের ইউনুসকে আপনারা দেখতে পাবেন। আর কোথাও কেউ নেই হচ্ছে বাকের ভাই। অর্ক, আপনারা জানেন সমরেশ মজুমদারের গর্ভধারিণী, উত্তরাধিকার এবং কালবেলাকার পুরুষ, তিনটি চরিত্রের মধ্যে আসলে অর্ক ডুবে গিয়েছে। চমৎকার একটি সৃষ্টি। এবং সমরেশ মজুমদার তার স্রষ্টা, ফেলুদা সত্যজিৎ রায়, মাসুদ রানা। এই চরিত্রটি অনেকেই তরুণ সমাজের অনেকের কাছে খুবই জনপ্রিয়, যেটি সৃষ্টি করেছেন কাজী আনোয়ার হোসেন। মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চি। টোকাই, এই চরিত্রটি আমরা অনেকেই খুব ভালোভাবে চিনি। আহ, আমরা জানি রফিকুন নবী, আমরা রণবীর হিসেবে তাকে চিনি, তিনি এটিকে সৃষ্টি করেছেন। হ্যারি পটার, অনেকেই আমরা তার সিনেমা চরিত্রে দেখেছি। জেকে রাউলিং কে আমরা হয়তো বা অনেকে ওভাবে চিনি না। টম এন্ড জেরি, একটু আগে কথা বলছিলাম, উইলিয়াম হান্নাকে আমরা হয়তো বা চিনি না। টম এন্ড জেরি এত যে দুষ্টামি করে, অথচ আপনারা জেনে খুব মানে আশ্চর্য হবেন যে উইলিয়াম হান্না এত নাজুক প্রকৃতির একজন মানুষ ছিলেন। যিনি হচ্ছে যে একবার এরকম হয়েছিল যে ওনাকে চা দেয়া হয়েছিল কিন্তু কোনো চিনি দেওয়া হয়নি। কিন্তু উনি এতটাই ভদ্র ছিলেন যে জিজ্ঞাসা করা হয়েছিল চিনি হয়েছে, উনি বলছেন হ্যাঁ খুব ভালো হয়েছে, এর পরের বার আসলে আমাকে এরকম করেই চিনি দেবেন। অথচ আমরা জানি টম এন্ড জেরি কি না কি করে। মানে যদি টমকে এরকম চিনি দেওয়া হতো তাহলে চা দেওয়া হতো, তাহলে যিনি দিয়েছেন তার মাথায় ঢেলে দিত কনফার্ম। তাহলে এই চরিত্রগুলো আমরা জানি না। প্রযুক্তি নিয়ে একটু আগে বলছিলাম আপু, এটি নিয়ে যদি সৃষ্টি স্রষ্টা বিতর্ক হয়, তাহলে বিষয়টি এমন হতে পারে, আমার জন্যই তুমি আজ বিখ্যাত। এখানে বিভিন্ন প্রযুক্তি আসতে পারে, আমরা একটু পরে দেখব। সৃষ্টিতেই স্রষ্টারা মহান আসতেই পারে। আহ তুমি দিয়েছো যত, কেড়ে নিয়েছো ততোধিক। যদি ওই ডিনামাইট, আলফ্রেড নোবেল তাদের কথা বলি, আমরা দেখি এখানে সৃষ্টি স্রষ্টা কে হতে পারে। সৃষ্টির জায়গায় আসতে পারে আণবিক শক্তি, আমরা পরমাণু, আহ, যাকে বলি পরমাণু অস্ত্র।
যিনি আবিষ্কার করেছিলেন জুলিও কুরি আসতে পারেন। ক্যামেরা আজকে পৃথিবী বদলে দিয়েছে, সেই ক্যামেরা যদি সৃষ্টির জায়গায় আছে তাহলে জর্জ ইস্টম্যান, তাকে সামনে নিয়ে আসতে হবে। এবং আপনারা জেনে খুব আশ্চর্য হবেন, মানুষকে কখনো ক্যামেরা বন্দি করতে হবে এটি আসলে কখনো উনি কল্পনা করেননি। উনি ওনার লেখায় এটি বলেছিলেন, মূলত প্রকৃতিকে যদি বলি জলবায়ুর পরিবর্তনকে মাথায় রেখে আসলে ইস্টম্যান এটি করবার চেষ্টা করেছিলেন। কারণ যদি বলি যে আমার গাছটিকে কেউ হত্যা করেছে, এটিকে প্রমাণ করার উপায় কি? হয় গাছটিকে তুলে নিয়ে ওখানে যেতে হবে, অথবা ছবি তুলবেন জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায়, তাহলে দুটির মধ্যে তুলনা করে দেখাবেন। ইসম্যানের ধারণাটি ছিল জীবিত এবং মৃতের মধ্যে। আজকে আমরা চমৎকার করে যে ক্লিপ গুলা তুলি, এগুলো কখনো ইসম্যান ভাবেননি। কিন্তু ক্যামেরা তো আজকে অনেক দূর চলে গিয়েছে, কারো মোবাইলে আবার 3-4টা ক্যামেরাও থাকে। কম্পিউটার, কম্পিউটার আমরা আইকেনের নাম সবাই জানি, উনি আসলে কম্পিউটার আবিষ্কার করেছেন। আজকে কম্পিউটার পৃথিবীর কি না করছে। টেলিফোন, আলেকজান্ডার গ্রাহাম বেল, আমরা সবাই চিনি। কিন্তু মনি আপু, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমরা টেলিফোন ধরে প্রথমে কি বলি ফোন রিসিভ হ্যালো। করে? হ্যালো। এই হ্যালোটাকে, এটি কি শুধুই সম্বোধন নাকি কোনো চরিত্র? আহ আমি যতটুকু জানি আচ্ছা, আপনাকে বিপদে ফেলবো না, আমি উত্তর দিয়ে দিচ্ছি। গ্রাহাম বেলের সবচেয়ে কাছের যে বান্ধবী ছিলেন তার নাম ছিল হ্যালো। গ্রাহাম বেল খুব সচেতন ভাবে টেলিফোনের সাথে হ্যালোকে যুক্ত করে দিয়েছেন। আজকে পৃথিবীতে কতবার হ্যালো উচ্চারণ হচ্ছে কিন্তু প্রতি আমরা কেউই জানি না। উচ্চারণ হ্যাঁ, করা হয় মানুষের নাম। হ্যাঁ, আমরা তো হ্যালো বলি, আসলে উনি ছিলেন হ্যালো। এই হ্যালো ছিলেন গ্রাহাম বেলের সবচেয়ে কাছের একজন বান্ধবী। টেলিফোন যখন আবিষ্কার করলেন, গ্রাহাম বেল আজীবন তাকে আমাদের মুখের মধ্যে কিন্তু জড়িয়ে দিয়েছেন। আমরা আমরা জানি না অনেক কিছু বলেই এই এই জিনিসগুলা হয়তো বা আমরা আবিষ্কার করি না। সৃষ্টি যদি ডিনামাইট হন, আলফ্রেড নোবেল আসবেন স্রষ্টা হিসেবে। বিদ্যুৎ যদি আসেন, আজকে বিদ্যুৎ কি না করছে পৃথিবীতে, উইলিয়াম গিলবার্ট, তিনি প্রথম যদি বলি যে তার চালিত বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন, তার নামটি চলে আসবে। রকেটের কথা যদি বলি, আজকে পৃথিবীকে বদলে দিচ্ছে ডব্লিউ কনগ্রিড, কনগ্রিড, তিনি আসলে প্রথম রকেট রকেট আবিষ্কার করেন। এই প্রযুক্তি নিয়ে যখন কথা হবে তখন হয়তো বা তারা আসতে পারে। শেষের দিকে আছি, চিকিৎসা বিজ্ঞান নিয়েও সৃষ্টি স্রষ্টা বিতর্ক হতে পারে। একটু আগে তো মেডিকেল বুয়েটের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করলাম, এবার মেডিকেলের স্টুডেন্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আপনারাও কিন্তু আয়োজন করতে পারেন। কেমন হতে পারে সেই বিতর্কের বিষয়? সৃষ্টিতে স্রষ্টা মহান, যদি রচিতে না মরে, কে জানি তো তোমারে, তোমাতেই আমি বিলীন। চমৎকার সব, আরো আরো অনেক নমুনা আসতে পারে। আমরা যদি এখানে দেখি যে সৃষ্টি হিসেবে ফরমালিন আসতে পারে, এই ফরমালিন নিয়ে কত না কথা বলা হয়েছে। তাহলে এই ফরমালিনের আবিষ্কারক কে? বুলতারফ। ওনাকে আমরা হয়তোবা খুব ভালোভাবে চিনি না, ওনাকে হয়তোবা আমরা খুব বেশি জানিও না, কিন্তু ফরমালিন নিয়ে পৃথিবীতে কি না হয়েছে। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন, ফরমালিনের আবিষ্কার তো আমরা সবাই জানি, এর ব্যবহার বদলে গিয়েছে। মৃত মানুষের শরীর যাতে পচে না যায়, মৃত জিনিস যাতে পচে না যায়, তার জন্য ফরমালিন প্রথম আবিষ্কার হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা জানি যে খাদ্যকে রক্ষা করবার জন্য, পচা থামানোর জন্য এটি করে আসলে ভয়ঙ্কর অবস্থায় গিয়েছে। ভাইরাস, আমরা যদি করোনার কথাও বলি, বলতে চাই না, তারপরেও যদি ভাইরাস হিসেবে তাকে সামনে দাঁড় করাই, আমরা ইভানোভস্কি, তাকে প্রথমে সামনে আনতে হবে। তিনি প্রথম পৃথিবীতে ভাইরাস আবিষ্কার করেছিলেন এবং দেখিয়েছিলেন যে ব্যাকটেরিয়ার যে ভাইরাস আসলে, যদি কিছুটা বলি, জীবন রক্ষাকারী। আজকে হয়তো আমরা বলছি যে ভাইরাস জীবন ধ্বংস করে, কিন্তু আমরা যদি বলি যে পৃথিবীতে যত প্রতিষেধক সবগুলাই কিন্তু ভাইরাস। এবং এই ইভানোভস্কির প্রথম আবিষ্কার থেকে কিন্তু গুটি বসন্তে টিকা আবিষ্কার হয়, যেটি আসলে সবচেয়ে কার্যকর একটি ভাইরাস, যুদ্ধ করতে পারে, এটি পৃথিবীকে বদলে দিয়েছে। আল্ট্রাসোনোগ্রাফ, আজকে পৃথিবীতে এটি আসলে যন্ত্রণার একটি অংশ হয়ে গিয়েছে, আবার অনেক ক্ষেত্রে শিশুকে ভালো রাখবার জন্য হচ্ছে। আমরা জানি গর্ভপাত এর ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফ অনেক বাজে ভূমিকা রেখেছে, এবং এটিও জানি যে শিশুর মৃত্যুও ঠেকিয়েছে। যিনি আবিষ্কার করেছিলেন ডোনাল্ড, তাকে হয়তো বা আমরা খুব বেশি চিনি না। জীবকোষ,
পৃথিবী আজকে যত জীবকোষ আছে, আপনারা জানেন যে জেনেটিক যত পরিবর্তন হচ্ছে, এটি আসলে পৃথিবীর রেভলিউশন ঘটাই দিচ্ছে, বিবর্তন ঘটিয়ে দিচ্ছে। রবার্ট হুক প্রথম আবিষ্কার করেছিলেন এই জীবকোষের তত্ত্ব। ব্যাকটেরিয়া, এটি ছাড়া তো আসলে কিছুই হয় না। আমরা যে মিষ্টি দইটি খাই সেটিও বানাতে এটি লাগে। মানুষ মরে গেলে যে পচে যায় সেটিতেও লাগে, নয়তো তো এত মানুষ জীবিতই থাকতো, হয়তো বা মোমের দরকার হতো না। আহ, আমরা যদি বলি লুইস পাট আহ, আহ, পাস্টিয়ার পাস্টিয়ার ওনার আসলে উচ্চারণ পাস্টিয়ার, কিন্তু ইংরেজির বাংলা যদি বলি পাস্টিয়ার হয়। তিনি আসলে প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। আজকে আলোচনার খাতিরেই হয়তোবা তাদেরকে স্মরণ করছি, আমরা যেমন ভাষার মাসে ভাষা সৈনিকদের স্মরণ করলাম, আমিও শ্রদ্ধা ভরে এই সকল আবিষ্কারককে সম্মান করছি। কারণ তাদের সবারই আসলে উদ্দেশ্য ছিল অনেক মহান, এবং তাদের এই মহান আবিষ্কার না হলে হয়তোবা আমরা পৃথিবী এত দূর এগিয়ে যেতে পারতাম না। করোনা হয়তোবা আমাদেরকে শেষ করে দিত, কিন্তু হয়তোবা করোনার ভ্যাকসিন আমরা আবিষ্কার করতে পারতাম না। আপাতত এই বলেই অনেক কথা আমি আজকে এইখানেই শেষ করছি। আমার তরফ থেকে অতটুকুই। নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। ভাইয়া দারুণ ভাবে আসলে চেষ্টা করলেন, এবং আমি আসলে ওটাই বলতে চাচ্ছিলাম। অনেক আবিষ্কারকদেরকে আমরা যেমন স্মরণ করলাম, আমরা কিন্তু তার পাশাপাশি আসলে অনেক কিছু জানতেও পারলাম। এবং আমার যেটা মনে হয় ভাইয়া, এই বিতর্কটা আমাদের জানার জন্য, জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য কিন্তু দারুণ একটা পন্থা। শুধু তাই নয়, আমরা যেটা জানছি সেই জিনিসটা আসলে উপস্থাপন যোগ্য করে উপস্থাপন করা, একরকম টার্গেট অডিয়েন্স আসলে কিভাবে বুঝবে, তাদেরকে বোঝানোর মতো করে তাদের কাছে প্রেজেন্ট করা। আমি যদি একদম স্পেসিফিক্যালি বলি, একজন মানুষের এই স্কিলটা লাইফে থাকা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং এই জায়গাতে না, শুধু ওই চরিত্রটাকে জানলেই হবে না, চরিত্রটাকে আমি কিভাবে উপস্থাপন করছি এবং তার পাশাপাশি আমি কাদের কাছে উপস্থাপন করছি সেটাও কিন্তু একটা বড় বিষয়। সুতরাং একটা জিনিসকে উপস্থাপন যোগ্য করে তুলে ধরার যে জায়গাটা, সেই চৌকস একটা টেকনিক যদি আমরা তৈরি করতে চাই, আমার মনে হয় ভাইয়া এই বিতর্কটা আমাদের জন্য সেক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে কিনা। আহ, চমৎকার বলেছেন। তার সাথে আমি শুধু দুটা জিনিস যোগ করব। আপনি যেটা বলেছেন এটি যদি বলি 80% বলে দিয়েছেন, তার সাথে আমি 20% যদি এইভাবে যোগ করি যে ওই চরিত্রটিকে ঐতিহাসিক ভাবে বিশ্লেষণ করা এবং আধুনিকতার আলোকে বিশ্লেষণ করা, এই বিতর্ক এই সুযোগটি দেয়। ডিনামাইটকে সেই 80-র দশকে যেভাবে আবিষ্কার করা হয়েছিল সেই সময়কে সামনে নিয়ে বিতর্ক করা যাবে, এবং এখন যে আফগানিস্তানে হয়তোবা ডিনামাইট মারা হচ্ছে, অথবা কোন আফ্রিকার অঞ্চলে, সেখানে আসলে কিভাবে দেখা হচ্ছে। তার মানে আপনি যেটুকু বললেন তার সাথে আমি যেটুকু যোগ করলাম সেটি হচ্ছে ঐতিহাসে এবং বর্তমানের আলোকে ওই চরিত্রটি, ওই আবিষ্কারটিকে পরখ করে দেখবার সুযোগ রয়েছে। মানে এটি আসলে অন্য বিতর্কে এত সুযোগ করে দেয় না। যিনি আসলে এই বিতর্কের তৈরি করেছেন তার প্রতি আমি কৃতজ্ঞ। আসলে আমি এর আগেও বলছিলাম আপনাকে গত সেশনে যে এটি আমার খুব পছন্দের একটি বিতর্ক, এবং আমি একবার করার সুযোগ পেয়েছি, আমাকে কেউ এরপরে আর ডাকেনি, মনে হয় ভালো করতে পারিনি। আমি অপুর চরিত্রে অভিনয় করেছিলাম, এবং আমার হৈমন্তী খুব ভালো অভিনয় করেছিলেন, এবং বাপ্পি আপুকে আপনারা চিনেন। বাপ্পি আপু আসলে আমার চরিত্রের বিপরীতে অভিনয় করেছিলেন। হৈমন্তী চরিত্রে আমি ছিলাম অপু। আমাকে তো উনি নাকানি চুবানি সব খাইয়েছিলেন, যে আমার মনে হচ্ছিল যে রবীন্দ্রনাথকে যদি পেতাম অন্ধকারে, তাহলে আজকে এক এক করে দিতাম। খুবই খুবই ভালো লেগেছিল টিএসসির সেই চত্বরের ঘটনা। কিন্তু আমি আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো যে অনেকগুলো বিতর্কের ফরম্যাট নিয়ে আলোচনা করছি কেন, বারবার একটি কথা বলা, সেটি হচ্ছে যে প্রত্যেকটি এক একটি কৌশল। আপনি মনিয়াপু সবসময় যেটি বললেন যে প্রত্যেকটি এক একটি নতুন আবিষ্কার। আমি যদি বলি যে একই আলো, সূর্যের আলো, কখনো হয়তো বা আমরা আতশি কাচ দিয়ে দেখি, কখনো হয়তো বা খোলা চোখ দিয়ে দেখি, কখনো হয়তো বা জানালাটা খুলে দিয়ে সেখান দিয়ে প্রবেশ করে, কখনো হয়তো বা সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে দেখি। এই যে বিভিন্ন দেখা, এই দেখা কিন্তু কখনো এক নয়। এই দেখা থেকেই কিন্তু এক ধরনের অনুভূতি তৈরি হয়, এবং আমরা যেটি বলি যে পৃথিবী আসলে একটি ভালোবাসারই বহিঃপ্রকাশ, আর কিছুই না। প্রত্যেকটি সৃষ্টি একটি ভালোবাসার বহিঃপ্রকাশ। এই এই দেখবার যত আপনি যত ভাবে দেখতে পাবেন, ভালোবাসা তত বৈচিত্র্যময় হবে। এবং আমি সবসময় যেটি বলি যে ফুলের পাপড়ি যত বৈচিত্র্যময়, ময়ূরের পেখম যত বেশি বৈচিত্র্যময়, ময়ূরটি ততই বেশি সুন্দর।
ভাইয়া মাঝে মধ্যে এত সুন্দর করে কথা বলেন, আমি নিজেই আসলে স্পিচলেস হয়ে যাই। যাই হোক, আমার নিজের কথা বাদ দিয়ে এবার যারা আসলে এতক্ষণ আমাদের আয়োজন দেখলেন, তাদের কথায় আসি। আমরা তো আলোচনা পর্বটি শেষ করলাম, এবার প্রশ্নোত্তর পর্বে যাই। তার আগে একটু বলে নিই, আমাদের সঙ্গে কিন্তু অনেকেই যুক্ত আছেন। তাদের মধ্যে কয়েকজনের কথা একটু বিশেষ করে বলতেই হয়। আছেন সামিহা নিতু, আছেন নূর আহসান, আছেন শিলা শারমিন, দেখতে পাচ্ছি রাফিয়া সিদ্দিকাকে, আছেন আলিমুর রহমান, আছেন শ্রাবণী বিশ্বাস, বাহ আরো অনেকেই আছেন আমাদের সাথে। আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কেননা আমাদের ভেতরের যে কথাগুলো, আমাদের যে ভালো লাগার কথাগুলো, ভালোবাসার কথাগুলো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এটি কিন্তু আসলে আমাদের কাছেও অনেক বড় একটা প্রিভিলেজ। এর মধ্যে ভাইয়া আমি দুটো প্রশ্ন পেয়েছি। প্রশ্নগুলো যদি ভাইয়া এক এক করে করি। শাহানা আক্তার যে প্রশ্নটি করেছেন, তার প্রশ্নটি হচ্ছে বিষয় যদি আগে থেকে নির্ধারিত থাকে, তাহলে চরিত্রগুলো আসলে সেই অনুযায়ী আসে কিনা, বা এই নির্ধারণটা ওটার উপর ভিত্তি করে হয় কিনা ভাইয়া? এটি একটি ভালো কথা বলেছেন। মানে যদি বলি যে সাহিত্য নিয়ে যখন কথা হবে তখন চরিত্রগুলো সাহিত্যের হতে হবে। আবিষ্কার এবং সাহিত্য দুটাকে সামনে নিয়ে হবে না। কখনো আলফ্রেড নোবেল আর ডিনামাইট এবং ও, হৈমন্তী এবং রবীন্দ্রনাথ পাশাপাশি আসবেন না। যখন সাহিত্য নিয়ে বিতর্ক হবে তখন সাহিত্যের চরিত্রগুলোই আসবে। বিষয়টি যেটি থাকুক সেটিতে আসলে যদি বলি যে ওরকম চরিত্রকেই ডাকা হবে। যেমন যদি আহ, মানে কোনো লাবণ্যতা নিয়ে প্রসঙ্গে বিতর্ক করা হয়, সৌন্দর্য নিয়ে প্রসঙ্গে বিতর্ক করা হয়, সাধারণত নারী চরিত্রকে সামনে আনা হয়। ধ্বংসাত্মক কখনো চরিত্র আসলে সেই সময় ওই কিছু বিখ্যাত বা কিছু কুখ্যাত চরিত্র আসে। যেমন নান্দাইল ইউনূসের কথা আমরা বলছি, অথবা কানকাটা রমজানের কথা যদি বলেন, উম, অথবা কোনো দুর্ধর্ষ মানে বসুদন দস্যু বনহুর, আমরা অনেকেই নাম জানি, এরকম চরিত্র আসবে। আপনি চমৎকার বলেছেন যে বিষয়ের উপরে নির্ধারণ করে আসলে চরিত্রগুলোকে ঠিক করা হয়। তবে বিজ্ঞান, প্রযুক্তি এবং সাহিত্য তিনটির একদম আলাদাই চরিত্রগুলো থাকে এবং তাদের মূল্যায়ন হয় আলাদা। বাহ, আশা করি দর্শক যিনি আসলে প্রশ্নটি করেছেন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, এবং আপনার মাধ্যমে আমরাও কিন্তু এই বিষয়টি সম্পর্কে আরো অনেক বেশি পরিষ্কার হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি ভাইয়া, হৃদয় সাহা করেছেন। তিনি আসলে জানতে চেয়েছেন, সৃষ্টি এবং স্রষ্টা উভয়ই আলাদা করে এই সময়টা পান কিনা। আমার বোধহয় ভাইয়া উনি ওই জিনিসটা মেনশন করতে চেয়েছেন, বা আপনি যে বললেন চার মানে ক্ষেত্র বিশেষে 4 মিনিট অথবা 5 থেকে 6 মিনিট যে সময় থাকে কথা বলবার জন্য, সেটিকে আসলে সৃষ্টির জন্য 5 মিনিট, স্রষ্টার জন্য 5 মিনিট, এই ধরনের ব্যাপারটি থাকে কিনা। এবং সেটির সঙ্গে রিলেট করে তিনি আরেকটা প্রশ্ন করেছেন, যে সৃষ্টি এবং স্রষ্টা পাল্টাপাল্টি নিজেদেরকে প্রশ্ন করবার অবস্থানটি রাখেন কিনা। আহ, শেষ থেকে আসি, যুক্তি খণ্ডন পর্ব আলাদা করে নিই। প্রদর্শনীমূলক বিতর্ক কখনোই যুক্তি খণ্ডন পর্ব আলাদা থাকে না, তাহলে আর প্রদর্শন থাকে না, এটা প্রতিযোগিতা হয়ে যায়। তো সেই জন্য যেটি হয়, এই বিতর্কেও প্রশ্ন করবার সুযোগ থাকে। এবং যেটি আপনি বলেছেন চমৎকার, আমি আসলে পরিষ্কার করতে পারিনি। প্রত্যেকেই 5 মিনিট অথবা 4 মিনিট করে সময় পায়, প্রত্যেকেই। তবে চরিত্রকে আগে আনা হয়, স্রষ্টাকে পরে সময় দেওয়া হয়। এই ক্ষেত্রে একটু দুর্বলতা রয়েছে, যেহেতু একবারই সুযোগ পান, চরিত্রটি বা সৃষ্টিটি একটু কম সুযোগ পান যুক্তি খণ্ডনের জন্য। তবে চরিত্রগুলো তো বেশিরভাগই আসলে অভিযোগ করেন। মানে দীপা এসে সমরেশকে অভিযোগ কি করে যাবেন, সমরেশ হয়তো বা তা খণ্ডন করবে, এভাবেই আসলে যেহেতু আগায়, এই কারণে চরিত্রগুলো আগে আসে এবং স্রষ্টা এসে কিছুটা উত্তর দেবার জবাবদিহিতার মধ্যে থাকে। আবার মহত্ব নিয়ে যখন হবে তখনও আসলে চরিত্রগুলোই আগে আসে। তবে প্রত্যেকেই আলাদা করে 5 মিনিট 6 মিনিটের সময় পান। তবে বক্তা যদি 4 জন 4 জন 8 জন হয়ে যায়, তাহলে সময় 4 মিনিট হবে। আর 3 জন 3 জন 6 জন হলে 6 মিনিট বা 5 মিনিট করে সময় পাবে। অর্থাৎ একজনের বক্তব্যের সময়ই আরেকজন তার বক্তব্যে যে কোনো মুহূর্তেই আসলে তাকে প্রশ্ন করতে পারেন, এরকম কি ব্যাপারটা? প্রশ্ন করতে পারবেন সর্বোচ্চ 2টা থেকে 3টা, আমরা যেটা বলছি সৌন্দর্য রক্ষার্থে। বাহ, দারুণ। আমার বোধহয় আহ এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি নিজেও আসলে এই ব্যাপারটা খুব দারুণভাবে ক্লিয়ার হয়ে গেলাম। এবং আমি সৃষ্টি স্রষ্টা বিতর্ক সম্পর্কে অনেক বেশি এক্সাইটেড,
এবং আমিও চাই আসলে আমাদের ইনস্টিটিউশনে এখন যেহেতু সবকিছু বন্ধ, তবে সবকিছু ওপেন হবার পরে যদি আসলে প্রদর্শনী বিতর্কের কোনো আয়োজন করা যায়, আহ আমি আসলে চাইবো প্রথমেই আসলে এই ধরনের কোনো আয়োজন করতে। এই ধরনের কোনো আয়োজন করলে ভাইয়া প্রথমত যারা নতুন বিতার্কিক তারা আসলে বিতর্কের প্রতি তাদের যেই একরকম ইন্টারেস্ট ক্রিয়েট হওয়া, বা যারা আসলে নলেজের খোঁজ করেন বিতর্কের মধ্যে, তারা যেমন সেই জিনিসটা পাবেন। এবং তার পাশাপাশি নলেজ থাকলেই যে শুধু কাজ হয় না, সেটা অ্যাকচুয়ালি মানুষের কনভিন্সিং পাওয়ারের উপরেও অনেক সময় নির্ভর করে। আপনি আসলে কতটুকু নলেজকে ইউজ করে কতটুকু প্রোডাক্টিভিটি গেইন করতে পারছেন, আহ সেই জায়গাটা, সেই স্কিলটা অর্জনের ক্ষেত্রেও কিন্তু এই বিতর্কটা আপনাকে হেল্প করবে। সুতরাং আমি যদি বলি একদম শুরুতেই যারা বিতর্ক করতে আসছেন তাদের জায়গা থেকে শুরু করে যারা আসলে বিতর্কের অঙ্গনে যারা রানিং বিতর্ক করছেন এবং ভালো করছেন, তাদের জন্য কিন্তু আসলে নিজেকে আপডেটেড করবার ক্ষেত্রে এই বিতর্কটা অনেক বেশি হেল্পফুল হবে ভাইয়া। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আলোচনার জন্য, এবং এই সুন্দর দিনে এত সুন্দর একটি উম মুহূর্ত, এত সুন্দর কিছু মুহূর্ত বলবো আমি একরকম, আমাদেরকে উপহার দেওয়ার জন্য ভাইয়া। আহ এবং আপনার প্রতি আমি অনুরোধ রাখবো, যেহেতু দীপা চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছেন, সমরেশের সাতকাহন প্রথম খণ্ড নিশ্চয়ই পড়া হচ্ছে, দ্বিতীয় খণ্ডটি পড়ে আমার মনে হয় আপনি দীপা চরিত্রে অভিনয় করেন এবং সমরেশকে খুঁজে বেড়ান। একরকম সেই চেষ্টাই করি ভাইয়া। আহ এই যে ফেব্রুয়ারি মাসের কথা যদি বলি ভাইয়া, 21-এর বইমেলা কিন্তু এই মাসেই, গত বছরও যদি বলি এই মাসেই হয়েছিল। আহ এখন বই পড়তে পড়তে আসলে মাঝে মধ্যে হারিয়ে যাই এবং বই মেলাটাকে খুব মিস করি। এবং ভাইয়া তারপরেও একরকম স্বস্তির ব্যাপার আমরা যারা পাঠক আছি আমাদের জন্য, এবছর আসলে বইমেলাটা হচ্ছে। এবং ভাইয়া বইমেলায় আপনার বইটা আমরা পাচ্ছি কিনা সেই ব্যাপারে যদি আজকে একটু বলেন। হ্যাঁ, চমৎকার, মানে আরেকটি সৃষ্টিকে স্রষ্টার সামনে দাঁড় করিয়ে দিলেন। এটি আমি বলি যে আমার ছোট্ট একটি ছেলে আছে, একটি ছেলে, সে ছোটই, আরেকটি সন্তান, আমার আরেকটি বই আসতেছে, সেটি হচ্ছে যে যেটি আপনি বললেন যে আমি আরেকটা রাফসানকে দেখতে পাচ্ছি। বইয়ের নাম হচ্ছে বিতর্ক পাঠশালা প্রথম খণ্ড। আপনারা শুনেই বুঝতে পারছেন দ্বিতীয় খণ্ডেরও খসড়া চলছে। আহ, একদম শেষ পর্যায়ে আছি। আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে আশা করি বই মেলাতে এটি উন্মোচিত হবে এবং সেখানে সৃষ্টি স্রষ্টা বিতর্ক খুঁজে পাবেন। বাহ, দারুণ ভাইয়া। আহ এবারের যে বইমেলা হতে যাচ্ছে, সেখান থেকে আমি যদি জিজ্ঞেস করি আপনি আসলে কতটা এক্সপেকটেশন রাখেন, এবং বিতর্ক সম্পর্কিত বইগুলোর কাছ থেকে আপনার এক্সপেকটেশনটা কিরকম? প্রত্যেক বই মেলাতেই তো দেখি নতুন কিছু বই বের হয়, আমিও এবার আশায় আছি যে অনেকগুলো নতুন হয়তো বা বই বের হবে। আমি শুধু আমার বইয়ের ক্ষেত্রে দুটি বিষয়কে খেয়াল রেখেছি। আহ, আমার এই বইটি হাতে নিয়ে যাতে পূর্ণাঙ্গ তথ্য পাই কোন একটি বিতর্ক সম্বন্ধে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমি যতটুকু শিখেছি জেনেছি সেটি নিয়ে কাজ করবার। খুব বেশি একসাথে করতে পারিনি, কারণ 600-700 পৃষ্ঠা হয়ে যায়। এই কারণে বাধ্য হয়ে আমরা খণ্ডতে চলে গিয়েছি। প্রথম খণ্ডে আপনার 8টি বিতর্ক সম্বন্ধে পাবেন, দ্বিতীয় খণ্ডে আরো হয়তো বা 8টি, 3টি খণ্ডে আমার প্রকাশনা আসবে। তবে আমি সকল লেখকদের উদ্দেশ্যে একটি কথা বলবো: ব্যবহারিক বই লিখেন, ঐতিহাসিক বই না লিখে। যেমন আমরা অনেক ক্ষেত্রেই যে এটি হয় আসলে আমাদের সীমাবদ্ধতার জন্যই, সেটি হচ্ছে যে আমি কিভাবে বিতর্ক করতাম সেটি আসলে বলি, কিন্তু যদি বলি যে বিতর্ক কিভাবে করতে হবে সেটি যদি বলা হয় তাহলে মনে হয় যারা পড়েন তাদের জন্য অনেক উপকার হয়। একদম শেষ বেলায় আছি, আমি আর বই নিয়ে কথা বলবো না, বই আপনারা হাতে নিয়ে মূল্যায়ন করবেন। সেটাই ভাইয়া, আমরা একদমই আয়োজনের আহ একরকম শেষ প্রান্তে চলে এসেছি। আমি আসলে বুঝতেই পারিনি কি করে আসলে এতটা সময় পার করে ফেললাম। আমার হচ্ছে এই তো কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল আমাদের আলোচনা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে, এবং তার পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমি সবার নাম হয়তো বা পড়ে শেষ করতে পারিনি, কারণ অনেকেই আমাদের সাথে ছিলেন, এতগুলো নাম আসলে পড়তে গেলে সময় মেলে না। আপনাদের কমেন্ট গুলো পড়ার চেষ্টা করি এবং আপনাদের প্রশ্ন যেগুলো আছে সেগুলো ভাইয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আহ এবং আগামী পর্বে, অর্থাৎ আপনারা জানেন আমরা প্রতি মাসের 13 এবং 26 তারিখে লাইভে আসি, এবং আপনাদের সঙ্গে বাংলা বিতর্কের নতুন একটি ধারা সম্পর্কে তারেক আজিজ ভাইয়া থাকেন, আলোচনা হয়, প্রশ্নোত্তর পর্ব হয়। ইনশাল্লাহ আমরা
পরবর্তী যেই দিন রয়েছে 26 তারিখে আমরা প্রতিবাদী বিতর্ক নিয়ে বোধহয় ভাইয়া আলোচনা করব, তাই তো? জি ভাইয়া, প্রতিবাদী বিতর্ক নিয়ে কথা হবে। আমি অবশ্যই। আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, সময় প্রায় শেষ। ভালো থাকবেন অসংখ্য সবাই। ধন্যবাদ। অবশ্যই কথা হবে আপনাদের সাথে। এবং তার আগে সবাইকেই জানাই পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। সবাই সাবধানে থাকবেন যাতে করে এই ভালোবাসাটা আপনার জন্য কখনো কোনো বেদনার কারণ না হয়ে দাঁড়ায়। ভালোবাসা যেন ভালোবাসার জায়গায় ভালোভাবে থাকে। সকলের প্রতি সেই প্রত্যাশা রেখে আমিও আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। শুভরাত্রি। শুভরাত্রি।